যুগ বদলেছে সাংবাদিকতার ধরন। বিশেষত সোশ্যাল মিডিয়ার প্রসারের কারণে গণমাধ্যমে সাংবাদিকতার ধারায় পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার যে গ্রহণযোগ্যতা সেটা বদলায়নি, একটুও বরঞ্চ বেড়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও গেল কবছরে অনুসন্ধানী সাংবাদিকতা নির্ভর অনুষ্ঠান প্রচন্ড জনপ্রিয় হয়েছে। সেই ধারায় চ্যানেল 24 নিয়ে এলো অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে। এই স্লোগান নিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে সার্চলাইট। চ্যানেল 24 এর অনুসন্ধানে ধরা পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের 2 হোতা। বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল দলের সহযোগিতায় পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডি গত 20 অক্টোবর রাতভর অভিযানটি চালায়। সাথে অংশ নেয় টিম সার্চলাইট। অভিযানে আটক করা হয় শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র মহিউদ্দিন রানা এবং অমর 21 হলের আবাসিক ছাত্র আব্দুল্লাহ আল মামুনকে। আটকের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদে এবং তাদের মোবাইলের ইনবক্স, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম তল্লাশি করে ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পায় সিআইডি। ইংলিশ সিএ বিবিএক্স। রানা এবং মামুনের কথার সূত্র ধরে সকালে পরীক্ষা কেন্দ্রে হানা দেন শিক্ষক ও সিআইডি কর্মকর্তারা। পরীক্ষা কেন্দ্রে ঢুকে একে একে মিলে যেতে থাকে সব সমীকরণ। শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ডিজিটাল ডিভাইস সহ আটক করা হয় 13 পরীক্ষার্থীকে। মাস্টার কার্ডের মতো দেখতে পাতলা এই ডিভাইসের ভেতরে মোবাইল ফোনের সিম থাকে। পরীক্ষার হলে শোনার জন্য থাকে ক্ষুদ্র লিসেনিং কিট। এর মাধ্যমে বাইরে থেকে হলের ভেতরে পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে উত্তর বলে দেয়া হয়। প্রথম 5টা সিডিসিবিএ। অভিযান শেষে আটক 13 পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। আর সিআইডি 2 হোতা সহ 3 শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। এই প্রযুক্তি ব্যবহার করে যারা পরীক্ষার্থী তাদের কাছে ইনফরমেশনগুলো দেওয়া হয় এবং এই চক্রে যারাই জড়িত আছে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। এটি গেল 20 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির বহুল প্রচারিত সংবাদের একাংশ মাত্র। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন থাকে এদেশের প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর। এই স্বপ্নকে পুঁজি করে গত কয়েক বছর ধরে সক্রিয় রয়েছে একটি চক্র, যারা ভর্তি পরীক্ষার মৌসুম এলেই তৎপর হয়ে ওঠে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছাত্রদের বিপথে নিয়ে যায়। সুনাম নষ্ট হয় শিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়। টিম সার্চলাইট এই ভর্তি জালিয়াত চক্রের ওপর অনুসন্ধানের আলো ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই বাড়তি উত্তেজনা। সবচেয়ে বেশি চাপ থাকে ঘ ইউনিটে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার হবে এমন তথ্য ছিল টিম সার্চলাইটের কাছে। 21 হলের একটি রুমে প্রশ্ন জালিয়াতি হয়। আমরা এই সূত্র ধরে এগুতে চাই, অনুসন্ধান করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনাটা। তবে সব কিছুর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও। যতটুকু দরকার, যত গভীরে যাওয়া দরকার, একটু গিয়ে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে। রাত 12:30 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযানের অনুমতি দিল। রাত পোহালে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা, তাই যা করার রাতের মধ্যেই করতে হবে। সময় ক্ষেপণ করতে চায় না টিম সার্চলাইট। দ্রুত সিআইডি অফিসের দিকে রওনা হলো, সাথে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও। রাত 1টা মালিবাগের সিআইডি অফিস। রাতের অন্ধকারে সিঁড়ি বেয়ে সিআইডির দফতরে হাজির হলো টিম সার্চলাইট এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। বেশ কিছুক্ষণ ধরে চলল পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের কাছ থেকে একটা পরামর্শ বেরিয়ে এলো। ওখানকার হাউস টিউটর একজনকে নিয়ে বা দুজনকে নিয়ে তাকে সাথে নিয়ে আমরা প্রভোস্টের ওখানে ওই ছেলে দুইটাকে ডেকে নিয়ে পরামর্শ মেনেই অভিযানের সিদ্ধান্ত হলো।
এবার প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল অভিযানকারী দল। রাত 2টা, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, ঘুটঘুটে অন্ধকার, ফুটপাতে দাঁড়িয়ে সব শেষের প্রস্তুতি চলছে। আমার কাছে তো প্রমাণ আছেই, ভিডিও, সাউন্ড রেকর্ড সব আছে। হাতে শক্ত প্রমাণ, পেছানোর কোনো সুযোগ নেই। দ্রুত 2 ভাগে ভাগ হয়ে গেল অভিযানকারী দল। একটি দল রওনা হলো অমর 21 হলের দিকে এবং আরেকটি রওনা দিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের দিকে। রাত 2:30। টিম সার্চ লাইট অভিযানকারী দলের পিছু নিল। হল গেটের বেশ কিছু দূর আগ থেকে হাঁটা শুরু করলো অভিযানকারী দল। তথ্য রয়েছে শহীদুল্লাহ হলের এই রুমে অবস্থান করছেন একজন। দরজার সামনে অভিযানকারী দলের সতর্ক অবস্থান। কিছুক্ষণ পর বেরিয়ে এলো সন্দেহভাজন মহিউদ্দিন রানা। সময় ক্ষেপণ না করে গাড়িতে উঠানো হলো রানাকে। একই সময়ে আরেকটি দল 21 হলে হাজির হলো। রুমে কড়া নাড়তেই চোখে পড়ল আব্দুল্লাহ আল মামুনকে। এখানেও সময় ক্ষেপণ করা হলো না। মামুনকে নিয়ে দ্রুত রওনা দিল অভিযানকারী দলটি। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে নিয়ে আসা হলো দুজনকেই। রানার মোবাইলে হাত দিতেই বেরিয়ে এলো ভর্তি পরীক্ষায় জালিয়াতির বেশ কিছু প্রমাণ। সেট 1 বাংলার কোড হলো প্রথম 5টা CDCBA। মুখ খুলছেন না মামুন, অথচ মোবাইলের প্রমাণ বলছে আগের সপ্তাহের কয় ইউনিটের উত্তরপত্র রয়েছে তার কাছে। এত প্রমাণের পরও স্বীকার করছেন না মামুন। এই মামুন 2014-15 সালে ফলিত রসায়ন এবং রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। 2017 সালে এসেও মামুন প্রথম বর্ষে রয়েছেন। তার মানে দীর্ঘ 3 বছরেও প্রথম বর্ষ পার হতে পারেননি তিনি। কারণটা তো বুঝতেই পারছেন। বোঝা গেল মামুন চতুর এবং সতর্ক। আমরা রানার দিকে নজর দিতে চাই। মানিব্যাগে হাত দিতেই একটা প্রমাণ বেরিয়ে এলো। রানার দেয়া তথ্য আমরা মেলাবো ভর্তি পরীক্ষায় জালিয়াতির নেপথ্যের হোতা কারা এবং তাদের আদ্যপান্ত। তার আগে আমরা সিআইডির সাথে অভিযানে থাকতে চাই, দেখতে চাই ভর্তি পরীক্ষায় জালিয়াতির সুযোগ নিচ্ছেন কারা। দর্শক, নিচ্ছে একটা বিরতি। বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে পরীক্ষার প্রশ্ন তৈরি এবং ছাপার কাজে কঠোর গোপনীয়তা মানা হয়। এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকেও বেশ কিছু নিয়ম মানতে হয়। রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু আইন কানুন। এত গোপনীয়তার পরও কিভাবে প্রশ্নপত্র বাইরে যায়? অনুসন্ধানের এ পর্যায়ে যেতে হবে মামুন এবং রানার কাছে। ভর্তি পরীক্ষা, তাই সকাল থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসে হাজির হয়েছেন। রানা এবং মামুনকে নিয়ে অভিযানকারী দলটি প্রক্টর অফিসে। বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে চলল দফায় দফায় আলোচনা। দেখানো হলো বেশ কিছু জালিয়াতির নমুনাও। ছাত্রাবস্থায় এত টাকার রসিদ, সন্দেহটা ঘনীভূত হলো। প্রশ্ন করার আগেই তার মুখ থেকে জট খুলতে শুরু করলো। আমার বড় ভাই, তার টাকা ছিল আমার অ্যাকাউন্টে, তাকে বলছে তার অ্যাকাউন্টে ডিবিবিএল যায়, মানে ইয়া করে দেবে ক্যাশটা। সবশেষে এই 2 শিক্ষার্থীকে কমন রুমে আরেক দফা যাচাই বাছাই চলল। সকাল 10টা, সিআইডি দলটি পরীক্ষা কেন্দ্রে রওনা হলো। টিম সার্চ লাইটও 2 ভাগে ভাগ হয়ে পিছু নিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও 33টি কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হাজির হচ্ছেন। অভিযানকারী দলের মূল টার্গেট মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। দ্রুত যেতে হবে, মৌসুমের শেষ বৃষ্টি, এর ভেতর ছুটছে গাড়ি। পরীক্ষার একদম শেষ পর্যায়ে হাজির হলো দলটি। ততক্ষণে পরীক্ষার্থীরা বের হচ্ছেন।
টার্গেট অনুযায়ী সামনে এগুতেই মিলে গেল। তার মানে তথ্য ভুল হয়নি। সময় নেওয়া যাবে না, তাই এই পরীক্ষার্থী ও সাথে থাকা একজনকে দ্রুত গাড়িতে উঠিয়ে ক্যাম্পাসের দিকে রওনা দিল দলটি। গাড়িতেই কথা হলো ওই পরীক্ষার্থীর সাথে। কথা বলছি, ও আমার দিচ্ছে, আমি এমনি কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে এই তরুণ জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন। কর্তৃপক্ষের কড়া নজরদারিতে ভর্তিচ্ছু সজীব ধরা পড়েছেন ঠিকই, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দিব্যি ক্লাস করছেন অন্তত 40 জন শিক্ষার্থী। আমরা এখন এমনই এক শিক্ষার্থীর সাথে আপনাদের পরিচয় করাবো। মোহাইমিনুল ফারুক, ডাকনাম রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্র। 2016 সালের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 48তম হয়েছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েও এই শিক্ষার্থী মেধার পরিচয় দিয়েছেন। গোল্ডেন ছিল ভাই, দুইটাই গোল্ডেন এসএসসি। রায়হানের বাবার নাম গোলাম ফারুক, মা শিরিনা আক্তার, বাসা লালবাগ থানার সুবল দাস রোডে। তথ্য বলছে রায়হান ভর্তি পরীক্ষায় বাংলায় 23.70, ইংরেজিতে 13.50, বাংলাদেশ বিষয়াবলিতে 22.20 এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে 26.40 নম্বর পেয়েছেন। সর্বমোট প্রাপ্ত নম্বর 85.80। ইংরেজিতে খারাপ নম্বর পাওয়ার পেছনের একটা কারণও ব্যাখ্যা করলেন মেধাবী এই ছাত্র। আমি ওই যে বললাম না ভাই, 5 মিনিট ছিল। ও তুমি কি সবই জানতা, কিন্তু সামহাও তোমার অল্প সময়ের কারণে। হ্যাঁ ভাই, মাথাটা তার মানে সময় স্বল্পতার কারণে উত্তর দিতে পারেননি। মেধাবী এই ছাত্রকে নিয়েই আমরা অনুসন্ধান শুরু করতে চাই। আমরা একটা অনুসন্ধান করছি। আমাদের কাছে তথ্য রয়েছে, মেধাবী ছাত্র হলেও রায়হান ভিন্ন প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। প্রশ্নের শুরুতেই হয়তো বিষয়টা আঁচ করতে পেরেছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রশ্ন ফাঁসে যে জিনিসটা, তাই তো? অনেকটা কথা বলার আগেই উত্তর। তার মানে ঘটনার পেছনে ঘটনা আছে। তাহলে কি সেই ঘটনা? প্রশ্নটা করতেই আবারও দ্রুত উত্তর। আমার সাথে এটার ডাইরেক্ট কোনো কানেকশন নেই। ডাইরেক্ট কানেকশন নেই মানে অন্য কোনো না কোনো সম্পর্ক আছে। হোয়াটসঅ্যাপে না ভাইয়া, আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছিল। তো 5-6টা সেট ভাইয়া করে গেছিলাম, ওর মধ্যে ভাই একটা কমন আসছিল। তার মানে আমাদের কাছে থাকা তথ্যটাই সত্য, কিন্তু প্রশ্নটা পেলেন কিভাবে, বা কারা তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়েছিল? ও নাফির থেকে প্রশ্ন নিয়েছে, ঠিক আছে, আর নাফি প্রশ্ন নিয়েছে এক বড় ভাইয়ের কাছ থেকে। নাফি বড় ভাইকে দিল। বোঝা গেল বন্ধু তানভীরের কাছ থেকে প্রশ্ন পেলেও তার পেছনেও একজন আছেন। ওই বড় ভাইয়ের পেছনেও নাকি আরেকজন আছেন, কিন্তু কে সেই বড় ভাই? নাম একটা শুনছিলাম ভাই, আমার একটু মনে করতে দেন ভাই। রানা না রনি ভাই, যে কোনো এই দুইটার মধ্যে একটা হবে ভাই। অনেক খেয়াল করে সম্ভাব্য নামটা বলতে পারলেও প্রযুক্তিগত আলামত মুছতে ভুল করেননি। যা সেভ করছিলাম ভাই সব মোবাইলে ভাই, এগুলো তো যেদিন পরীক্ষা শেষ ওই দিনই সব দিলে। অপরাধ ঢেকে রাখা যায় না, নিজের অজান্তেই অপরাধ প্রকাশ পায় লুকিয়ে রাখা আলামতগুলো, যেটি রায়হানের বেলায়ও প্রমাণ হলো। আমি খুব ভয় পাইতেছিলাম ভাই। বিদায় বেলায় রায়হানের এই আকুতি নতুন সন্দেহের সৃষ্টি করলো। এটা রায়হানের নতুন কোনো কৌশল নয় তো? আমরাও কৌশলী হলাম। রায়হানের ভেতরে লুকিয়ে থাকা অপরাধটাকে নাড়া দিতে চাই, মনে করাতে চাই 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নেপথ্য প্রক্রিয়ার কথাটিকেও। নাফি প্রশ্ন নিচ্ছে এক বড় ভাইয়ের কাছ থেকে, এবং ওই বড় ভাই বলে তার গার্লফ্রেন্ড প্লাস আরো যে ফ্রেন্ডগুলোকে আছে সবগুলোকে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াছে। এতদিন পরে নেপথ্য অপরাধীর নামটা মনে থাকার কথা নয়, কিন্তু রায়হান খুব সহজেই মনে করতে পারছেন ভর্তি পরীক্ষার সময়টায় কিভাবে পার্টি বা মক্কেল সংগ্রহ করতে হবে। তুই লোক ধর, মানে তুই আরো কয়টারে বল, আরো কয়টারে বল, আরো কয়টারে বল। এ যেন মক্কেল বা খদ্দের ধরার মতো, অথবা ঠিক যেন MLM ব্যবসা, যে যত খদ্দের ধরতে পারবেন তার কমিশন ঠিক ততই বেশি।
কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে খদ্দের ধরার এমন ঘটনা সত্যি অবাক করার মতো। বিশ্বাস করতে কষ্ট হয়, এটা কিভাবে সম্ভব? দর্শক, আরেকটা বিরতি নেব, সাথেই থাকুন। রায়হানের দেয়া তথ্যের ভিত্তিটা আমরা যাচাই করতে চাই। এবার আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যেতে চাই। টিম সার্চলাইটের অনুসন্ধানে ধরা পড়েছে এই শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনৈতিক উপায় অবলম্বন করেছেন। পুরো নাম তানভীর আহমেদ মল্লিক, বাবার নাম ইকবাল আহমেদ মল্লিক, বাসা নিউ মার্কেট থানার নর্থ রোডে। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষে লেখাপড়া করছেন। গত বছর খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯তম হয়েছেন। প্রাপ্ত নম্বর বাংলায় ২৩.10, ইংরেজিতে 17.10, বাংলাদেশ বিষয়াবলিতে 19.80 এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে 24 সহ সর্বমোট 84 নম্বর পেয়েছেন। মেধাবী এই ছাত্রের সাথে আমরা কথা বলতে চাই। মোবাইলে কথা বললে দেখা করার আশ্বাস দেবার পরও না আসায় সন্দেহ তীব্র হয়। শেষ পর্যন্ত টিম সার্চলাইট তার বাসায় হাজির হলো। বাসায় প্রবেশ করতেই তানভীরকে পাওয়া গেল। পাশে বসা তানভীরের মায়ের সতর্ক দৃষ্টি। উপায় না দেখে আমরাও সতর্ক। গল্পের ছলে শুরু করলাম, কিন্তু কথার শুরুতেই তানভীরকে মোবাইল ধরিয়ে দিলেন মা। জি আব্বু, এই ভার্সিটির ব্যাপারে আসছে কথা বলতে। সন্দেহটা তীব্র হচ্ছে, না হলে তানভীরের মা এমন লুকোচুরি করছেন কেন? আবারও কথা শুরু করলাম, কিন্তু না, এবার তিনি তানভীরের বাবার সাথে কথা বলতে টিম সার্চলাইটের সদস্যকে মোবাইল ধরিয়ে দিলেন। তানভীরের মায়ের এমন ভূমিকা কৌশলে এড়িয়ে তৃতীয়বারের মতো শুরু করলাম। জানতে চাইলাম কিভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আমরা ফিরতে চাই রায়হানের কাছে, শুনতে চাই তানভীর এবং রায়হানের মুখোমুখি বক্তব্য। সকাল ৮টার সময় আমাকে ৫-৬টা সেট পাঠায় দেয়। আমার কাছে আসলে হাতে লিখে কয়েকটা ৭৮টা পেজ আসছে। দুজনের কথায় পরিষ্কার, তারা যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছেন সেটি অনৈতিক। আমরা তানভীরের কাছে ফিরতে চাই, খুঁজতে চাই অনৈতিকতার সূত্রটা। আমি নাফিকে বললাম, নাফি তুমি আমাকে একটা ব্যাংকে গিয়ে আইডি দাও, আমার ব্যাংক আইডি দিলে আমি ভাই দিলে আমি তোকে পাঠিয়ে দেবো। বোঝা যাচ্ছে নাফি এই চক্রের সাথে যোগাযোগ ঘটিয়েছেন। এরপর সেই পথ ধরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়ে যান। আমি নাফি তুমি এটা আরো ২-৩ দিন পরে দিই। এবার টাকার অঙ্কটাও জানালেন তানভীর। ২ লাখ টাকার মতো লাগবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনৈতিকভাবে ভর্তি হয়ে পড়াশোনা করছেন রায়হান ও তানভীর। অথচ দেশের লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর তুমুল ভর্তিযুদ্ধে উপনীত হন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। মেধার সেই যুদ্ধে বিজয়ীদের বাইরে বাকিরা ছিটকে পড়েন। তবুও এই ভর্তিযুদ্ধে অংশ নেয়া অধিকাংশ শিক্ষার্থী হয়তো কখনোই এই অনৈতিক পন্থা বেছে নেওয়ার কথা ভাবতে পারেন না। অথচ ২-১ জন ব্যক্তির কারণে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান এখন প্রশ্নের মুখে। এবার আমরা এমন একজন শিক্ষার্থীকে দেখাবো যিনি এবার মেধা তালিকায় ১০ম হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন। জাহাঙ্গীর হোসেন, পেশায় নরসুন্দর। বহু কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে। আমি কিছু ঋণীয় হয়ে গেছি এবং সেই ঋণ আল্লাহ করে শোধও করতেছি। বড় ছেলেকে ভর্তি করিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, আর মেয়ে শামিমা
2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 10ম হয়েছেন। সবার ছোট সন্তানও হাঁটছেন একই পথে। কি এত প্রেরণা যে নরসুন্দর হয়েও সন্তানদের সোনালী স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পেরেছেন জাহাঙ্গীর? আমার প্রতিজ্ঞাই ছিল যে আমি যাই কিছু করি না কেন, আমার ছেলে সন্তানদের আমি সুশিক্ষিত করব এবং মানুষের মতন মানুষ গড়ে তুলব। মানুষের মতো মানুষ করার এই প্রেরণা পৃথিবীর সব বাবা মায়ের, কিন্তু সফল হয় কজন? নাকি মনের ভেতর চাপা কোনো যন্ত্রণা ছিল জাহাঙ্গীরের? কোনো জায়গায় গেলে একটা সই দিতে বললে আমি সই দিতে পারি না, মনের ভিতরে একটা যন্ত্রণা পয়দা হয়ে গেল যে আমি কিভাবে ছেলে সন্তান শিক্ষিত করব। পড়তে না পারার যন্ত্রণা জাহাঙ্গীরকে পুড়িয়েছে, কিন্তু তাই বলে থেমে যাবেন? পোড়া আগুন নেভাতে নিজের সন্তানদের উচ্চ শিক্ষিত করার সংকল্প গড়েন। পেছন থেকে সহযোগিতা করেছেন প্রিয়তমা স্ত্রী। আমার খুব ইচ্ছা ছিল লেখাপড়া করার, কিন্তু আমি ক্লাস 10 বিয়ে হয়ে যায়। স্ত্রী সালমা বেগমের মনেও একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সন্তানদের চোখে দেখার ইচ্ছাও ছিল। ফলে নিজের মতো করে গড়ে তুলেছেন সন্তানদের। যে আমরা নিজেরা করতে পারি না, আমাকে ছেলে মেয়ে যদি একটু ভালো জায়গায় উঠাইতে পারি। সন্তানদের মানুষ করতে গিয়ে জাহাঙ্গীরের ঘরটা শূন্য। আসবাবপত্রে নজর দিলেই যা বোঝা যায়, শূন্য এই ঘরে প্রিয় সন্তানরাই যেন আলোর ঝলকানি। তাই সময় পেলেই সন্তানদেরও বুকে জড়িয়ে ধরেন এই বাবা। হয়তো খুব তাড়াতাড়ি সুদিন ফিরবে, কষ্টরা উড়ে যাবে, সন্তানরাও আর দেখতে চায় না বাবার কষ্ট। জীবনে চাই যে আব্বু যেন এত কষ্ট আর আব্বুর কখনো করার না লাগে। লেখাপড়া শেষে বাবা মায়ের কষ্ট ভোলাবে অসচ্ছল পরিবারের মেধাবী সন্তান এই শামীমা। কিন্তু শামীমা কি জানেন সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে এখন জালিয়াতি হয়? কয়েকজন প্রশ্ন পায়, তো সেটা যখন প্রচার হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে, তো আমাদের মানে ক্ষতি কতটুকু হয় সেটা তো মাপা যাবে না। মনের কষ্ট মনে রেখেই মেধাবীরাও এগিয়ে যান, একদিন পরিবার তথা রাষ্ট্রের দায়িত্ব নেন। শামীমাও হয়তো একদিন সেই দায়িত্ব নেবেন। কিন্তু শামীমা জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে টাকা প্রয়োজন তা এখনো জোগাড় করতে পারেননি তার বাবা। অনুসন্ধান করতে গিয়ে এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে টিম সার্চলাইট। একজন মেধাবীর স্বপ্ন পূরণে হয়তো খানিকটা সহায়তা করতে পেরেছে টিম সার্চলাইট, কিন্তু গেল কয়েক বছর ধরে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যে ছিনিমিনি খেলছে জালিয়াত চক্র, তার সামান্য অংশ তুলে ধরা হলো এই পর্বে। আগামী পর্বে আমরা দেখাবো এই জালিয়াত চক্রের মূল হোতা কারা, সাথে দেখাবো কারা কারা অনৈতিক উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভাগ্য নষ্ট করেছে প্রকৃত মেধাবীদের। দর্শক, সুনির্দিষ্ট তথ্য, অভিযোগ কিংবা পরামর্শ জানাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে। জানাতে পারেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইমেইলেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলতে আসবে টিম সার্চলাইট। আজকের মতো যেতে হচ্ছে, অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।